যে মানসিকভাবে প্রথমে কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। তো আমি হঠাৎ করে এখানে চলে এলাম কেন? আমি আগে আপনাদের বলি যে আমি একজন উদ্যোগপতি এবং এই উদ্যোগপতি একজন এন্টারপ্রেনিউর হতে গেলে বলাবাবু সবথেকে ভালো কথা বলেন, সেই জন্য আমি ওনার প্রেমে পড়েছি যে সঙ্গেবাবু এই সমাজে এন্টারপ্রেনিউর মানে সবথেকে বড় পাপ। কেন পাপ? মানে হচ্ছে আপনি যখনই এন্টারপ্রেনিউর হবেন, যখনই আপনি 200, 500, 1000 লোকের চাকরির সন্ধান করবেন, ব্যাংক থেকে লোন নেবেন, লোকের গালাগালি খাবেন, আপনি চিন্তা করবেন সামনের মাসে আবার আমার স্টাফে কি করে স্যালারি যাবে, কাস্টমারে কি করে ভালো হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা এন্টারপ্রেনিউরের কাজ। কিন্তু সমাজে পাপ কি? এদেরকেই তারা অবস্থান, নানা রকম থেকে ক্লাব, তারা হুমকি দেয়, সেগুলোকে আমরা আবার মাথা থেকে সহ্য করে নিই, কারণ এন্টারপ্রেনিউর আমরা যে উদ্যোগ। তো এই উদ্যোগপতির একটা ছোট্ট গল্প আপনাকে বলতে হবে। বলার কারণটা কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আপনাদের জন্য। কিরকম? আমি 2006 সালে একজন খুব ভীষণ গরিব ফ্যামিলি থেকে আমি বিলং করে একটা ছোট্ট ব্যবসা শুরু করি, যার নাম দিই এসআই সার্টিফিকেট। মাত্র 7000 টাকা আমার পুঁজি ছিল। পড়াশোনা বলতে গেলে আমি বিকম পাস, কিন্তু অর্থনৈতিক সংকটের জন্য বাবা সেই সময় ক্যান্সার, তখন আমি ক্লাস 9 এ পড়ি। তো সেই দিন থেকেই আমি রোজগারের তাগিদে ঘুরতে থাকি। ক্লাস 8 এ পড়ি, ক্লাস 8 এর স্টুডেন্টকে পড়াই। হ্যাঁ, একটু মাইন্ডটা শার্প ছিল। তো শুরু করলাম, লোক আমাকে বলতো যে ফেরিওয়ালা। হ্যাঁ, আমি ফেরিওয়ালা, সত্যি ফেরিওয়ালা। কেন ফেরিওয়ালা? এই ফেরিওয়ালা করতে করতে ওরা একদিন বাড়িতে গিয়ে দেখলাম সে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। যাই হোক, নিজের মনে হলো যে এই ধরনের কাজ আমরা করতে পারবো। আরো কাস্টমারের থেকে ডিমান্ড আছে, কিন্তু সাপ্লাই নেই। সবসময় দেখতাম দিল্লি, বোম্বে, গুজরাট, মাদ্রাস থেকে জিনিসপত্র আসে। কাস্টমাররা আস্তে আস্তে ডিপেন্ড হতে থাকলো যে সঞ্জয়কে বললে কাজগুলো হয়। সঞ্জয় তুমি এরা করতে পারো কিনা? করতে করতে একটা 200 স্কয়ার ফিট একটা ছোট্ট ফ্যাক্টরি বানালাম, যেখানে পাইপটা টাকানোর মতো জায়গা ছিল না। তো এক কাস্টমার এসে বলল, সঞ্জয় তুমি আমার হাসপাতাল তৈরি করতে পারবে? আমি বললাম, স্যার পারবো, আমি সুযোগ দিন। মানসিকতা একটাই ছিল যে পশ্চিমবাংলায় বহু মানুষ আছে, অনেক স্কিল ডেভেলপমেন্ট আছে, কিন্তু আমরা বাঙালি ব্যবসা করতে পারি না। এবং আমাদের একটা বহু প্রচলিত কথা, পশ্চিমবাংলার এই ব্যবসা হয় না। আমি সঞ্জয় মুখার্জি, এসআই গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান। এই মুহূর্তে আমাদের প্রায় 550 কোটি টাকার ব্যবসা, প্রায় 2.5 লাখ স্কয়ার ফিটের স্টেট অফ দি প্লান্ট, 22টা রাজ্য ছাড়া 32টা কান্ট্রিতে আমি মাল সাপ্লাই করি। এবং ইথিওপিয়া গভর্নমেন্ট আমাদের রিসেন্টলি ইথিওপিয়া গভর্নমেন্টের সঙ্গে এমওইউ সাইন হয়েছে, সেখানে 147 খানা হেলথ সেন্টার তৈরি করতে হবে। তার জন্য আমাকে 5 একর জমি ফ্রি অফ কস্টে দিয়েছে। এবার আমি আসি এই ঘটনাটাকে আপনাদেরকে কেন বললাম। 2021 সালে মলয়বাবুর সঙ্গে আমার প্রথম আলাপ। তার আগে পর্যন্ত মলয়বাবুকে নিয়ে আমার ভীষণ বিভ্রান্ত, মলয়বাবুর সঙ্গে তেমন ভাবে যোগাযোগ করতাম না। 2021 সালে কোন একজন ডাক্তারবাবু মহল থেকে খবর পেলাম মলয়দা এরকম কাজ করছে। তো আমি ফোন করিনি। মলয়বাবু আমাকে সেদিন বিশ্বকর্মা পুজো ছিল, আমাদের বিশ্বকর্মা পুজো আমাদের ফ্যাক্টরিতে ভীষণ বড় পুজো হয়, খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমাচ্ছি, হঠাৎ করে মলয়বাবু ফোন, আপনি কালকে আসুন। আমি ঠিক আছে মলয়বাবু, আমি আসছি। যাই হোক, আস্তে আস্তে ঢুকলাম। সেই সময় মলয়বাবু ভীষণ চর্চিত লোক, বাজারে সব থেকে চর্চিত লোকে মলয় পিঠ। আস্তে আস্তে আমি মলয়বাবুর সঙ্গে সান্নিধ্য হলাম। প্রথম বুঝতে পারতাম না লোকটা কি চায়, লোকটা পাগল নাকি, লোকটা আসলে এরকম নানা রকম কথা বলে, জোরে জোরে কথা বলে, ব্যাপারটা কি। আস্তে আস্তে আমাদের দুজনের বন্ডিং তৈরি হলো। বন্ডিং তৈরি হলো না কিন্তু বিজনেসের নয়, বন্ডিংটা তৈরি হলো আত্মা। একটা জিনিস চিন্তা করলাম, আমরা দেখুন বেঁচে থাকার জন্য 150 গ্রামের চালের ভাত খাই আমরা, আর রাত্রি 4টে রুটি, এর বাইরে কিন্তু আমরা এখানে কেউ নেই। এই লোকটাও তাই, আমিও তাই। তাহলে লোকটার উদ্দেশ্যটা কি? লোকটাকে এইরকম ভাবে নেগেটিভ কথাবার্তা মার্কেটে সবাই বলছে, তাহলে এর উদ্দেশ্যটা কি? তার মানে উদ্দেশ্যটা হচ্ছে এই লোকটা ভালো করছে। বহু লোক আমাকে বলছিল, আপনি বিশিষ্ট শিল্পপতি, আপনি কিন্তু মলাদার সঙ্গে একদম মিশবেন না, মলাদা কিন্তু আপনাকে খারাপ করে দেবে। আমার তাই না? আচ্ছা, এত বেশি করে
আমি মলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হয়ে গেলাম আত্মার সঙ্গে এবং ওনার যে চিন্তা ভাবনা। এবার আমি আসবো আপনাদের আমার এখানে আসার কারণ। আমরা বিগত 2 মাস ধরে আপনি চিন্তা করুন, একটা মানুষের যদি ডেডিকেশন ডিটারমিনেশন থাকে মানুষ কোথায় পৌঁছাতে পারে। 2 মাস আগে ওনারা আমাকে ফোন করে বললেন, সজাবু আপনি মেডিকেল ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে একটা বড় মুখ, আপনার ভাব উচ্চারণ বাজারে ভীষণ ভালো। আর বলা আমার কিন্তু আমার প্রোডাক্ট বানাতে গেলে বেচতে গেলে আমার মিডিয়া দরকার হয় না, বলে আমি জানি আপনার মিডিয়া দরকার হয় না, আপনার ডাক্তার দরকার হয়। আর আমি কি করবো? 2 মাস আগে মলাবাবু হঠাৎ করে চিন্তা করলেন আমাদের কিছু পজিটিভ মাইন্ড মেন্টালিটি হাসপাতালের মালিকদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন করব, টোটাল ওয়েস্ট বেঙ্গল যত হাসপাতাল নার্সিং হোম আছে প্রাইভেট তাদেরকে নিয়ে। আমি বললাম এটা খুব ভীষণ উদ্যোগ, কারণ বিগত 7 বছরে একটা অ্যাসোসিয়েশন ছিল, তারা শুধু পয়সা তোলার জন্য, মুনাফা তোলার জন্য তারা সেই অ্যাসোসিয়েশনটা বানিয়েছিল। জানা গেল সেই অ্যাসোসিয়েশনটা একটা ট্রাস্ট, 3 জনের ট্রাস্ট। লেগে পড়লাম মাঠে, আমরা বাড়িতে বউ বলতো সারাদিন ফ্যাক্টরি অফিস মিটিং করার পর তুমি কি ব্যাপার সারাদিন অনলাইন মিটিং করছো? আমি বলি এর একটা বেশ কারণ আছে, কারণটা ভালো হতে চলেছে। আজকে ডিসেম্বরের কত তারিখ? 8 তারিখ। এই 8 তারিখের মধ্যে আমাদের এই মুহূর্তে 1200 মেম্বার, এবং এই 1200 মেম্বার কারা জানেন? তারা হচ্ছে ছোট 10 বেডের নার্সিং হোম, 20 বেডের নার্সিং হোম, 100 বেডের নার্সিং হোম, 500 বেডের নার্সিং হোম। প্রথমে লোকজন ভাবছিল কি চাইছে এরা, কি করতে চাইছে এরা। যখন লোকজন বুঝতে পারলো, এবার দেখুন ডেফিনেটলি আজকে মলাবাবুর মানসিকতার সঙ্গে তো বাকি মানুষের মানসিকতার সঙ্গে আমরা তুলনা করতে পারি না। সবাই আমরা চাই আমরা যে বেনিফিট পাচ্ছি। আজকে আমাদের চিফ সেক্রেটারি স্বীকৃতি দিয়ে দিল এইটা সোসাইটি তৈরি হোক, এবং 19 ডিসেম্বরে আমাদের বর্তমানে মিটিং হবে রাজ্য সরকারের উপস্থিতিতে, রাজ্য সরকারের সহমতে, সেখানে রাজ্যের মন্ত্রীরা থাকবে, এখানে আমাদের স্বীকৃতিতে সোসাইটিটা রেজিস্ট্রেশন হচ্ছে। এবং রেজিস্ট্রেশন হওয়ার আগে অনেক স্বাস্থ্যসাথী, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট স্বাস্থ্যসাথী, এবং এই স্বাস্থ্যসাথীতে আমরা জানি না আমরা এখানে যারা বসে আছি শিক্ষিত লোকজন কতটা উপস্থিতি পেয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সেই গ্রামের সুন্দরবন নার্সিং হোম থেকে কালিম্পংয়ের নার্সিং হোমের সঙ্গে আমার পরিচিত আছে। গরিব মানুষগুলো কিন্তু উপকৃত পেয়েছে, আর এই উপকৃতটা পেয়েছে ছোট ছোট নার্সিং হোম গুলো, গ্রামের নার্সিং হোম গুলো, পাড়ার নার্সিং হোম গুলো, যেখানে কিন্তু বিনা পয়সায় ট্রিটমেন্ট করছে, তাদের ভলিউম বাড়ছে। ভলিউম বাড়লে কি হচ্ছে? তাদের অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হচ্ছে। এইবার আমি আসবো আমার এখানে আসার কারণ। আমার মনে হয় আমার এই ব্যাখ্যাটার মধ্যে অনেকটা বুঝে গেছে এই মিডিয়া ফোরামে আমি কেন এসেছি। প্রথম কথা দেখুন, যে যাই বলুন অনেক বড় বড় কথা বলবে, আলটিমেটলি কিন্তু টাকা। অর্থনৈতিকভাবে যদি আমরা সচ্ছল না হই, আমার কালকে মিটিং হবে, 2 দিন পরে বলবো পড়া মিটিং ভালো লাগছে না, তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আজকে আপনাদের মুষ্টিমেয় লোক ছিলেন, আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলে একটা এমন একটা জায়গা দেওয়া, যে জায়গাতে আপনাদেরকে সরকার চিনতে পারবে, আপনাদেরকে মানুষজন চিনতে পারবে, আপনাদেরকে যারা বিজ্ঞাপন দেবে তারা চিনতে পারবে, তবেই না মানুষের টিআরপি বেরোবে, তবেই আপনাকে পয়সা দেবে মানুষ। না কিন্তু কেউ আপনি চাইবেন আচ্ছা ঠিক আছে আমি এটা 2000 নিয়ে যাবো, না তুমি এসে আমাকে টাকা দিয়ে যাবে, আমি বলবো যে আমার চ্যানেলে আমি এই অ্যাডটা করবো, সে আপনার কুচবিহারের হতে পারে আর সুন্দরবনের হতে পারে। আর সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমার এসা। আজকে মলাবাবু আমার ব্যাপার অনেক বড় বড় বলছে, সত্যি কথা বলতে গেলে আমার যেটা চিন্তা ভাবনা, মলাবাবুদের মতো মানুষের দীর্ঘজীবী হোক, ভগবান ওনাদেরকে এত আশীর্বাদ দিক যে ওনার এই মানসিকতাটা, পজিটিভ মানসিকতাটা যেন প্রত্যেক দিন এইভাবে সচ্ছল থাকুন। মঞ্চে আমাদের আছেন বাকিবুল্লাহ সাহেব, না মতো মানুষ আমরা পেয়ে ভীষণ গর্ববোধ করছি, কারণ আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, সংখ্যালঘুর উপরে যে অত্যাচার আছে, কিন্তু উনি ইমাম সাহেব অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, উনি কিন্তু এখান থেকে চিফ অ্যাডভাইজার ইউনিসকে চিঠি পাঠিয়ে যাতে এই গন্ডগোল ইমিডিয়েট বন্ধ করা হোক, তার জন্য কিন্তু উনি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছেন। সেই জন্য বাকিবুল্লাহ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা অধীনের কাজ করলে অধীন আমি করে গেল, অধীন হয়ে গেল, দারুণ গান।
আমি এখনই কথা দিচ্ছি রতিন, আমাদের এখনো ফাংশন করতে নাম রাইতে ডিস্ট্রিবিউটরের দিকে জায়গা দিতে হবে। তুমি কিন্তু রেডি থাকো। দারুণ দারুণ কোনোদিনের জন্য সবাই মিলে হাতে। তো মিডিয়া ফোরাম জিন্দাবাদ। কেন জিন্দাবাদ? কারণ একটা জিনিস হচ্ছে দেখুন, আজকে এই যে একজন দুজন আমরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু আজকে যে আমরা এই সংঘবদ্ধ করতে পেরেছি, এর যে জোর, এই জোরটা কিন্তু আমরা তখন উপলব্ধি করতে পারবো যখন আমরা দেখবো যে একে অপরের জন্য, আর একে অপরের জন্য তখনই হবে যখন একটা সংগঠন হবে। তো আমার এই সংগঠনকে সাধুবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন।